কি আকাশে নিয়ে হয়েছে না দেখ আমরা পানির ব্যতিক্রমী প্রসারণের কিছু চিত্র আঁকছিলাম তাই না আর বরফ পানিতে কেন ভাসে সেই জিনিসটা আমরা একটু দেখছিলাম আচ্ছা আমরা আজকে একটা কোশ্চেন থেকে শুরু করব কোশ্চেনটা দেখো কোশ্চেন থেকে আমরা শুরু করব লেখো ভাইয়ের সাথে সাথে রাখো কোশ্চেনটা দেখো গ্লিসারিনের তাপমাত্রা গ্লিসারিনের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে গ্লিসারিনের ঘনত্ব কত হবে গ্লিসারিনের ঘনত্ব কত হবে গ্লিসারিনের আদি ঘনত্ব দেওয়া আছে গ্লিসারিনের আদি ঘনত্ব 800 কেজি পার মিটার কিউব আর গ্লিসারিনের আয়তন প্রসারণ সহ দেওয়া আছে 49 into 10 to the power 5 per kilo এটা হচ্ছে কোশ্চেন যে গ্লিসারিনের তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তাহলে গ্লিসারিনের ঘনত্ব কত হবে আদি ঘনত্ব দেওয়া আছে 800 কেজি পার মিটার কিউব আর গ্লিসারিনের আয়তন প্রসারণ সহগের মান দেওয়া আছে 49 into 10 inverse 5 per kelvin ঠিক আছে আমরা তোমার খেয়াল করো এখানে ঘনত্ব বের করতে বলছে ঘনত্ব সূত্র কি rho is equal to m by v তাহলে খেয়াল করো সূত্রটা যদি আমি একটু লিখি rho is equal to m by v এখানে ভরের কি কোনো চেঞ্জ হয় তাপমাত্রা পরিবর্তনের কারণে তাহলে কিসের চেঞ্জ হবে আয়তনে চেঞ্জ হবে তাহলে আমরা তাপমাত্রা বৃদ্ধির কারণে আয়তন পরিবর্তনটা বের করব বা শেষ আয়তনটা আমরা বের করব তাহলে তো আমার ঘনত্ব চলে আসবে হ্যাঁ তাহলে দেখো কি কি দেওয়া আছে আয়তন দেওয়া আছে আদি আয়তন দেওয়া আছে তাহলে আদি আয়তন এটা হবে v নট এটা ধরতে হবে যে আদি আয়তন v নট আর শেষ আয়তন এটা ধরে নিতে হবে b ঠিক আছে তারপরে তাপমাত্রার পরিবর্তন দেওয়া আছে না তাপমাত্রা পরিবর্তন ডেল থিটা সমান কত হবে 50 ডিগ্রি সেলসিয়াস আর গামা দেওয়া আছে তাই না গামা আয়তন প্রসারণ সহ 49 into 10 to the power 5 per kilo আচ্ছা এটা তো 50 কেলভিন del তো সেম তাহলে আমরা কি করব তাপমাত্রা
তাপমাত্রা পরিবর্তনের কারণে আয়তনটা বের হবে, শেষ আয়তনটা বের হবে। তাহলে সূত্র কি জানি মনে আছে? সূত্রটা আয়তন প্রসারণের সূত্রটা কি ছিল? V V naught 1 plus gamma del theta, মানে বুঝতে পারছেন? মনে আসবে V V naught 1 plus gamma del theta। তাহলে মানগুলো বসায় দাও। V V naught তো যেভাবে সেভাবে 1 plus gamma হচ্ছে 49 into 10 inverse 5 আর del theta কত? 50, তাই না? 50। তাহলে কত আসে এখানে आंसरটা? এটার आंसरটা আসে 1.0245। সুতরাং ক্যালকুলেটর আছে 1.0245 v naught। তো চেক নম্বর ইকুয়েশন আছে। আচ্ছা সমস্যা নেই, 1.0245 v naught। এটা হচ্ছে, খেয়াল করো এটা কি বেড়েছে? শেষ আয়তন বেড়েছে কার সাপেক্ষে? আদি আয়তনের সাপেক্ষে। তাহলে আদি আয়তনের 1.0245 গুণ হবে আমার শেষ আয়তন, তাই না? এরপর খেয়াল করো আদি ঘনত্ব সূত্র কি হবে বলতো? রো নট m বাই v নট। ভরে কোনো চেঞ্জ হবে? ভর চেঞ্জ হবে। তাহলে শেষ ঘনত্ব, খেয়াল করো আদি ঘনত্ব দেওয়া আছে না? আদি ঘনত্ব কত? 800। তাহলে এখানে 800 বসাই দিই। 800 m বাই v নট। এটা 2 নম্বর ইকুয়েশন। সুতরাং গ্লিসারিনের শেষ ঘনত্বটা চলে আসবে। গ্লিসারিনের শেষ ঘনত্ব rho m by v। শেষ ঘনত্ব rho m by v। v এর মানটা বসাই দিই, বা rho m by 1.0245 v naught। তাহলে m by v naught এর জায়গায় কি লেখা যায়? 800। এই যে এটা আমরা কি করলাম, এখানে আমরা এই যে v এর মান বসাইছি 1 নং থেকে, হ্যাঁ 1 নং থেকে। আর এই যে m by v naught, এই যে এটা পাইতেছি না, m by v naught এর জায়গায় কি বসাতে হবে? 800 বসাতে হবে। তাহলে বা rho 800 by 1.0245 kg per meter cube। তাহলে आंसर কত আসে? आंसर আসবে 780 দশমিক সামথিং। आंसर হচ্ছে 780.87 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে आंसर 780.85 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আমার आंसर। বুঝা গেছে? মানে কোনো সমস্যা আছে? একটু জিনিসটা ইতিহাসে শুধু এই যে মানে ভাবা চিন্তা আছে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তুমি ধরতে পারবে জিনিস। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা হইলো। আমরা নেক্সট ম্যাথ করি। হ্যাঁ, নেক্সট ম্যাথ করি। আমরা তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, সমস্যা নেই। শেষ লেখ। তাহলে এবার আসবে আমার নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা আমরা লিখি। একটি গ্লাসে পানি কানায় কানায় পূর্ণ আছে। একটি গ্লাসে পানি কানায় কানায় পূর্ণ আছে। ওই পানিতে এক খণ্ড বরফ ভাসছে। ওই পানিতে এক খণ্ড বরফ ভাসছে। বরফ সম্পূর্ণ গলে গেলে
নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে পানির উপরিতলে কিরূপ পরিবর্তন হবে? এক নম্বর, যদি গ্লাসের পানির তাপমাত্রা গ্লাসের পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস হয়। 2 নাম্বার, যদি গ্লাসের পানির তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হয়। 3 নাম্বার, যদি গ্লাসের পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হয়। যদি গ্লাসের পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, যদি গ্লাসের পানির তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, আর যদি গ্লাসের পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কি হবে সেটা। হ্যাঁ, কোশ্চেনটা কিন্তু খুবই থিওরিটিক্যাল একটা কোশ্চেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব কি হচ্ছে এটা। বলছে কি যে একটি গ্লাসে পানি কানায় কানায় পূর্ণ আছে, ঠিক আছে, ওই পানিতে এক খণ্ড বরফ কি হচ্ছে, ভাসছে। তারপরে একটা চিত্র আঁকি পাশে, কি হচ্ছে দেখো। মনে করো এটা হচ্ছে আমার একটা গ্লাস, গ্লাসের মধ্যে এক খণ্ড বরফ কি হচ্ছে, এক খণ্ড বরফ ভাসতেছে, এবং এটা কি আছে, কানে কানে পূর্ণ। একটি গ্লাসে পানি কানায় কানায় পূর্ণ আছে, এক খণ্ড বরফ এটা কি হচ্ছে, ভাসতেছে। বরফ সম্পূর্ণ গলে গেছে। এখন খেয়াল করো, এই তো কানায় কানায় পূর্ণ আছে, তাই না? বরফ যদি গলে যায় তাহলে এই তিনটা কেসে উপরিতলে কিরূপ পরিবর্তন ঘটবে? মানে সারফেস, এই যে পানির পৃষ্ঠটা উচ্চতা, এটা কি বাড়বে? বাড়লে কি হবে? পানি পড়ে যাবে না উচ্চে পড়ে যাবে? পানি কি কমে যাবে, মানে পানির নিচে নেমে গেছে গ্লাসের নিচে, বা অপরিবর্তিত থাকবে? এই তিনটেই তো হতে পারে জিনিসটা, রাইট? তো তিন কেসে আনসার কি কি আসবে সেটা আমাকে বের করতে বলছে। কথা বুঝে গেছে? তাহলে আমরা আগে আনসারটাকে বের করে ফেলি শর্টকাটে, এরপরে আমরা কি করব, ইয়াটা বের করব, মানে আনসারটা লিখবো। হ্যাঁ, তোমাদের গত ক্লাসে ভাইয়া কিন্তু একটা গ্রাফ পড়াইছিল, গ্রাফটা মনে আছে কিনা? পানির ব্যতিক্রমী প্রসারণের গ্রাফ। আয়তন বনাম তাপমাত্রা, এটা হচ্ছে পানির ইয়েটা 4 ডিগ্রি সেলসিয়াস। তো আয়তন বনাম টেম্পারেচার। এবার আমাকে বলো, পানির আয়তন যদি বাড়ে, উপচে পড়বে পানিটা বাইরে ছিটকে পড়বে। আয়তন যদি কমে যায়, না স্থির থাকবে না, পানি নিচে নেমে যাবে, মানে যতটুকু আছে এটা নিচে নেমে যাবে। আর যদি অপরিবর্তিত থাকে তাহলে যেভাবে আছে কানায় কানায় পূর্ণ, এটা কানায় কানায় পূর্ণ থাকবে। আচ্ছা, তো আমাকে গ্রাফ অনুযায়ী কাজ করতে হবে। কথা বুঝে গেছে? খেয়াল করো, বরফ কত টেম্পারেচারে গলে? 0। তাহলে বরফ গলবে হচ্ছে, এই যে বরফ কি গলতেছে না, সম্পূর্ণ গলে, তো বরফ গলে হচ্ছে কত টেম্পারেচার? 0। এক নম্বর কোশ্চেন দেখো, যদি গ্লাসের পানির তাপমাত্রা কত থাকে? 0, তাহলে এই পানির টেম্পারেচার কত? 0। তো বরফ যদি গলে যায়, একটা মিশ্রণ তৈরি হবে না, বরফ আর পানি, এই মিশ্রণের টেম্পারেচার কত হবে? তাহলে 0 থাকবে। বরফের টেম্পারেচার 0, পানির টেম্পারেচার 0, তাহলে দুইটা যখন মিক্স হয়ে যাবে তাহলে তাদের টেম্পারেচার কি থাকবে? 0 থাকবে। তাহলে খেয়াল করো, আমরা তো এটা কিসের গ্রাফ? পানির। তো পানির আদি আয়তন কত, সরি আদি টেম্পারেচার কত? 0, শেষ মিশ্রণ 0। তাহলে সারফেস বা পৃষ্ঠের উচ্চতার কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা आंसर হচ্ছে অপরিবর্তিত। অপরিবর্তিত, এটা বোঝা গেছে।
তাহলে প্রথম আনসারটা কি হবে, যেহেতু মিশ্রণের টেম্পারেচার কত 0, তাহলে আদি তাপমাত্রার সাথে কোনো কি হয়নি, চেঞ্জ হয়নি। যেটা আছে এই যেটা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল গলে যাওয়ার পরও 0 ডিগ্রিতে আছে, তাহলে ইয়া কি হবে, উপরের পৃষ্ঠের কোনো পরিবর্তন হবে, অপরিবর্তিত। ক্লিয়ার। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার পানি টেম্পারেচার এবার কত, 4 ডিগ্রি। বরফ গলে কততে, 0 ডিগ্রিতে। তাহলে বরফ আর পানির যে একটা মিশ্রণ তৈরি হবে, সেই মিশ্রণের তাপমাত্রা কত হবে, 0 থেকে 4 এর মাঝখানে হবে না? বরফ কি, বরফ গলে, বরফ গলে মানে কি, মানে বরফ গলা মানে কি, বরফ তাপ নিবে আর পানি কি করবে, তাপ ছাড়বে। তো সে বরফ যদি তোমার কি করে, তাপ যদি নেয়, তাহলে টেম্পারেচার বাড়বে না, আর সে কি করবে, তার কমবে। তাহলে কম, দেখো এটা বাড়তেছে, এটা কমতেছে, তাহলে অবশ্যই টেম্পারেচার মাঝামাঝি একটা হবে না, মিশ্রণের টেম্পারেচারটা, তাদের মিশ্র টেম্পারেচার সাপোজ ধরো 2 ডিগ্রি সেলসিয়াস। বরফ সম্পূর্ণ গলে যাওয়ার পর তাদের টেম্পারেচার মনে করো 2 ডিগ্রি সেলসিয়াস। এবার খেয়াল করো, আগে কত ছিল, 4, এবার কত হয়েছে, আগে কত ছিল, 4, এবার কত হয়েছে, 2। গ্রাফ কি পিছিয়ে গেছে না, বাম দিকে গেছে। তাহলে 4 থেকে আমি যদি 2 তে যাই, পানির আয়তন বাড়ে না কমে, বাড়ে, পানির আয়তন বাড়ে। তো পানির আয়তন বাড়লে উপরিক তলের উচ্চতা কি হবে, এটা বাড়বে না কমবে, বাড়বে, তার পানি উচ্চায় পড়বে, তাহলে বৃদ্ধি। কঠিন বেশি না, কথা বোঝা গেছে? তাহলে আমি আবার বলি, বরফের টেম্পারেচার 0 তে পানি 4, দুইজনের মিশ্রণ ঘটেছে, মিশ্রণে 0 থেকে টেম্পারেচার বাড়বে, 4 থেকে কমবে। মনে করো 2 আছে, 1 হইতে পারে, 3 হইতে পারে, যেটাই হোক, আনসার সেম। 2 হইছে, 4 থেকে কোথায় গেছো, 2 তে, তাহলে টেম্পারেচার কি হয়ে গেল, আয়তন কি হইছে, বাড়তেছে, তাহলে আমার পৃষ্ঠ উচ্চতা বাড়বে। এবার দেখো, এটা বুঝা গেছে 2, 3 নম্বর, 2 নম্বর বুঝতে 3 নম্বর এমনি বুঝতে পারবে। তাহলে এবার কত, এটা 10। তুমি এবার বলো তো মিশ্রণ টেম্পারেচার কত হবে, 0 থেকে 10 এর মাঝখানে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, তাই না? 5, 6, 7, আমি মনে করো তুমি বলো 5, তাহলে আগে কত ছিল, 10, এবার কত হয়েছে, মনে করো 10 এখানে, 4, 8, এবার যাচ্ছে তো মনে 10, 5 কোথায়, এখানে হবে, তাই না? মনে করো এখানে 5, না, খেয়াল করো কোথা থেকে কোথায় যাচ্ছ, 10 থেকে কোথায় যাচ্ছ, 5, তাহলে 10 থেকে তুমি 5 এর দিকে যাচ্ছ, কমতেছে না, কমতেছে, এটা না উপরে গেলে না বাড়তো, এটা কমতেছে, তাহলে ইয়ে কি হবে, উচ্চতা কি হবে, তোমার 10 থেকে কোথায় যাচ্ছ, 5 এ, তাহলে উচ্চতা কি হবে, কমবে না, তাহলে হ্রাস। তাহলে প্রথমটা হচ্ছে অপরিবর্তিত, এরপর হচ্ছে দ্বিতীয়টা বৃদ্ধি, তৃতীয় নাম্বারটা হচ্ছে হ্রাস। আচ্ছা, 10 থেকে 5 এর দিকে গেলে আয়তন কি হচ্ছে, কম। তো বুঝা গেছে? তো আমরা কি করব, বাংলা কথাগুলো লিখব, ঠিক আছে? ভাইয়ের সাথে সাথে দেখো, পরীক্ষা আসলে খাবার মধ্যে দেখতে হবে। হ্যাঁ, গ্রাফ দেখাবো। হ্যাঁ, 1 নম্বর আনসার কি, পানির উপরিতলের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। কেননা মিশ্রণের তাপমাত্রা ডিগ্রি, পানির উপরে তলের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, কেননা মিশ্রণের তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর আনসার কি, বৃদ্ধি। 3 নম্বর আনসার আসে, দেখো ভাইয়া মুখে মুখে যা বলছে না, এগুলোই বাংলা কথায় লিখতেছে। দেখো, মিশ্রণের তাপমাত্রা, 2 নম্বর, মিশ্রণের তাপমাত্রা
0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হতে 4 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি। সুতরাং পানির তাপমাত্রা পানির তাপমাত্রা 4 দেখো 0 থেকে 4 এর মাঝামাঝি, তাহলে পানির তাপমাত্রা 4 ডিগ্রিতে বাড়বে না কমবে? কমবে। তো 4 ডিগ্রিতে কমে যায়। ওই যে 4 ডিগ্রিতে কমে যায় না, 4 থেকে কোথায় যাচ্ছে? 2 তে যাচ্ছে। ফলে গ্রাফ অনুযায়ী আয়তন বৃদ্ধি পায় এবং পানির উপরিতলের উচ্চতা বৃদ্ধি পায়। উপরিতলের উচ্চতা বৃদ্ধি পায়। মিশ্রণ তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি, সুতরাং পানির তাপমাত্রা 4 ডিগ্রিতে কি হয়? কমে যাবে। গ্রাফ অনুযায়ী আয়তন কি হবে? বৃদ্ধি। 3 নম্বরটা তুমি নিজে বলতে পারো, বলতো কি হবে आंसर? মানে 0 ডিগ্রি কমে যায়, মানে 10 ডিগ্রি কমে যায়। হ্যাঁ 0 থেকে 10 ডিগ্রি মাঝামাঝি, তাহলে 10 ডিগ্রি থেকে কমে যায়, তাহলে 4 এর জায়গায় কি বসাবো? এখানে 10। তাহলে গ্রাফ অনুযায়ী কি হবে? আয়তন হ্রাস পাবে না কমবে? হ্রাস পাবে এবং পানির উপরিতল উচ্চতা হ্রাস পাবে। দেখো একই তো। এগুলো কেউ পড়াবে না তোমাদের। চল মিশ্রণ তাপমাত্রা ডিগ্রি হতে 10 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি। সুতরাং পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হতে কমে যায়। ফলে গ্রাফ অনুযায়ী আয়তন হ্রাস পায় এবং পানির উপরিতল উচ্চতা হ্রাস পায়। এটাই आंसर। এটা অনুধাবনে আসতে হবে। অনুধাবনে এই 1 2 3 তিনটা आंसर আমরা লিখলাম। ঠিক আছে, আজকে আমাদের শেষ টপিক সেটা হচ্ছে আদর্শ গ্যাস। আমরা আদর্শ গ্যাস জিনিসটা বুঝবো এবং একটা ম্যাথ করব, ম্যাথ করলে আমাদের ছুটি। ঠিক আছে, আমরা মুখস্থ করব। আচ্ছা এটা মুছে দিই। হ্যাঁ মুছে দিই। দেখাইছে? আমরা আদর্শ গ্যাস জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ দেখ টপিকের নাম দেখো আদর্শ গ্যাস অথবা আইডিয়াল গ্যাস। আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। ঠিক আছে, আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। এখন দেখো আদর্শ গ্যাস কি জিনিসটা আসলে কি? আমরা গ্যাসের প্রসার করছিলাম না, মনে আছে? তাপমাত্রা
তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন কি হয়? গ্যাসের আয়তন বাড়ে। তাপমাত্রা কমলে আয়তন প্রসারণ কমে। এটা হচ্ছে আমার চার্লসের সূত্র। কিসের সূত্র এটা? চার্লসের সূত্র। এবং আমরা বলতে পারি আয়তনটা কার সাথে সমানুপাতিক? তাপমাত্রার সাথে। তাহলে চার্লসের সূত্র, এটা তোমরা এখনো পড়ো না, বুঝছো? এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা জিনিসটা। ভাই জাস্ট দেখাচ্ছি চার্লসের সূত্র। চার্লসের সূত্র V সমানুপাতিক T। V দ্বারা কি হচ্ছে? আয়তন, T দ্বারা টেম্পারেচার। ঠিক আছে? V দ্বারা আয়তন, T দ্বারা হচ্ছে আমার টেম্পারেচার। এটা হচ্ছে চার্লসের সূত্র। আর বয়েলের সূত্রটা কি? বয়েল তোমরা পড়ো নাই, আমি বলি জিনিসটা মানে কি দিছে ওটা বলি। তুমি যদি কোনো গ্যাসকে বাইরে থেকে চাপ দাও, চাপ বাড়াও, তাহলে গ্যাসটা কি হয়? সংকুচিত হয়ে যাবে। চাপ দিলে গ্যাসটা সংকুচিত হয়। চাপ যদি ছেড়ে দাও, গ্যাস আবার কি হবে? আগের মতো হবে, মানে প্রসারিত হবে। তাহলে চাপের সাথে এই চাপ প্রেসারের সাথে আয়তনের একটা কি সম্পর্ক? স্থানানুপাতিক সম্পর্ক। আয়তন যদি বাড়ে চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে। এটা হচ্ছে আমার বয়েলের সূত্র। কিসের সূত্র? একটা হচ্ছে চার্লসের সূত্র V সমানুপাতিক T, আর একটা হচ্ছে আমার বয়েলের সূত্র P সমানুপাতিক 1/V। ঠিক আছে? এই দুইটা সূত্র যে গ্যাস মেনে চলে, এই যে দুইটা সূত্র যে গ্যাস মেনে চলে, এবং তোমাদের পরম শূন্য তাপমাত্রা পড়েছিলাম না? পরম শূন্য তাপমাত্রায় যে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, জিরো হয়ে যায়, সেই গ্যাসকে আমরা কি বলি? আদর্শ গ্যাস। তাহলে আমরা দেখবো কি যে যে গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে এবং পরম শূন্য তাপমাত্রায় যে গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে এবং পরম শূন্য তাপমাত্রায় যে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেই গ্যাসকে আদর্শ গ্যাস বলে। যে গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে এবং পরম শূন্য তাপমাত্রায় যে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেই গ্যাসকে কি বলে? আমরা আদর্শ গ্যাস। বুঝে গেছে? সমস্যা আছে কোথাও? এবার আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে। সমীকরণটা প্রমাণ করা লাগবে না, প্রমাণ তোমরা কেমিস্ট্রি পড়বা। আমি যা সূত্রটা দেখাই দিব আর ম্যাথ করব। এটা তোমাদের বইয়ে আছে দেখা, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি আর কি জিনিসটা। ম্যাথ আসে তো লেখো। আদর্শ গ্যাসের সমীকরণ কিন্তু এই দুইটা মিলে আসছে। ঠিক আছে? সমীকরণ বয়েলের সূত্র আর চার্লসের সূত্র মিলে আবার আসবে। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ PV is equal to nRT। PV is equal to nRT। P দ্বারা কি বোঝায় বলো তো? P দ্বারা কি বোঝায়? চাপ। V দ্বারা আয়তন। n দ্বারা তোমরা ষষ্ঠ কেমিস্ট্রিতে মোল সংখ্যা, হ্যাঁ মোল সংখ্যা। R দ্বারা বোঝায় গ্যাস ধ্রুবক। আচ্ছা আমরা এগুলো লিখি। হ্যাঁ, P দ্বারা বোঝায় গ্যাসের চাপ। P দ্বারা গ্যাসের চাপ। V দ্বারা কি বোঝায়? গ্যাসের আয়তন। n দ্বারা বোঝায় গ্যাসের মোল সংখ্যা। কি সংখ্যা?
গ্যাসের মোল সংখ্যা। আর দ্বারা কি বোঝায়? দেখো টি দ্বারা কি বোঝায়? টি দ্বারা বোঝায় তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রা। আর দ্বারা বোঝাবে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে কনস্ট্যান্ট আর কি। সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মানটা মনে রাখবা 8.314 জুল পার কেলভিন পার মোল। চাপের একক কি? প্যাসকেল। আয়তনের এসআই একক মিটার কিউব, মিটার কিউব, ঠিক আছে? এসআই একক গুলো লিখে দিই। এটা একক এসআই একক কি? প্যাসকেল। এটার এসআই একক মিটার কিউব। মোল সংখ্যা কেমিস্ট্রি পড়ছো? এই মোল সংখ্যা এর একক কি? মোল, এমএল। টেম্পারেচারের এসআই একক কেলভিন না? কেলভিন। আর এটা তো দেওয়া আছে জুল পার কেলভিন বার। তো আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের কেমিস্ট্রি পড়ব। মোলের সূত্রগুলো মনে আছে কেমিস্ট্রিতে? N is equal to W by M. W দ্বারা বোঝায় ভর, গ্যাসের ভর। ভর না এগুলা? গ্যাসের ভর। আর M দ্বারা বোঝায় আণবিক ভর। একটু মনে রাখবা কি এগুলো কেমিস্ট্রি পড়া, আণবিক ভর। N দ্বারা আরেকটা সূত্র আছে V বাই 22.4 লিটার। এটা হচ্ছে লিটার, এটা হচ্ছে লিটার। লিটারের একক। V দ্বারা কি বোঝায়? গ্যাসের আয়তন, এই যে লিখেছি গ্যাসের আয়তন। N দ্বারা বোঝায় মোল সংখ্যা 22.4। হ্যাঁ দেখো লেখা রাখো আর কি, কেমিস্ট্রিতে এগুলো বিস্তারিত ভাবে পড়বা, ঠিক আছে? ভয়ের কিছু নাই, এগুলো জাস্ট আমি লেখা দিচ্ছি। N বাই N, N by 6.023 into 10 to the power 20। মোল সংখ্যা তিনটা সূত্র আছে। মোল সংখ্যা তিনটা সূত্র। N দ্বারা বোঝায় এটা কি বোঝায়? অণুর সংখ্যা, অণুর সংখ্যা। আর এটা হচ্ছে 6.023 10 to the power 20। হ্যাঁ এটা অ্যাভোগাড্রো সংখ্যা। এগুলো কেমিস্ট্রি পড়া হয়। কেমিস্ট্রি পড়া জাস্ট সূত্রগুলো একটু মনে রাখো, কেমিস্ট্রিতে সামনে পড়বো এগুলো। হ্যাঁ আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের চলে। কোশ্চেন দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন নির্ণয় করো। 1 মোল গ্যাসের আয়তন নির্ণয় করো। স্বাভাবিক তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তন নির্ণয় করো। সূত্র কি? PV = nRT। তো স্বাভাবিক তাপমাত্রা মানে কি? স্বাভাবিক তাপমাত্রা মনে রাখবা, স্বাভাবিক তাপমাত্রা মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক বা প্রমাণ তাপমাত্রা যেটা, এটা কেমিস্ট্রি থেকে। আমি আবার বলতেছি বড় ভাই, সব কেমিস্ট্রি পড়ে। স্বাভাবিক তাপমাত্রা কি, স্বাভাবিক চাপ কি, এগুলো সব আমি ষষ্ঠ অধ্যায়ে তোমাদের, ষষ্ঠ অধ্যায়ে এগুলো আছে, ঠিক আছে? আমি জাস্ট একটু ইয়া করে দিচ্ছি। তোমরা যখন কেমিস্ট্রি চ্যাপ্টার পড়বা তখন এই জিনিসটা আবার একটু দেখে নিও, দেখাও লাগবে না, তুমি কেমিস্ট্রি পড়ে আসছো, দেখবা যে এমনি পারবা। স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আমরা এটাকে কি বলি? প্রমাণ তাপমাত্রা। প্রমাণ তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, ঠিক আছে? আর স্বাভাবিক চাপ, বলো স্বাভাবিক চাপ কি হয়? এটা তো জানো,
চাপ করে পড়ছো হ্যাঁ স্বাভাবিক চাপ মানে কি 1 atm হ্যাঁ 1 atm না বায়ুমণ্ডলীয় চাপ স্বাভাবিক চাপ তাহলে এটার প্যাসকেল কত 101 325 প্যাসকেল ঠিক আছে মোল সংখ্যা দেওয়া আছে n এর মান কত দাও বুঝলি n এর মান দেওয়া আছে 1 মোল আর কি বের করতে বলছে আয়তন আয়তন বের করতে বলছে তাহলে সূত্র কি জানি আমরা জানি PV nRT তাহলে P এর মান কত এই যে একই নিয়ম স্বাভাবিক চাপ V এর মান কত বাই করব n এর মান কত 1 মোল r এর মান কত এই যে মুখস্থ 8.314 আর T এর মান কত টেম্পারেচার কত বসা দাও 101 325 ইনটু V n এর মান 1 মোল r এর মান 8.314 আর টেম্পারেচার হচ্ছে 273 এখান থেকে আয়তন চলে আসবে আয়তনটা আসে 22.4 ইনটু 10 ইনভার্স 3 মিটার মিটার কিউব সব এসআই এভাবে বসাইছি না তাহলে আনসার কি আসবে এসআই ওকে আসবে মিটার কিউব আসবে ঠিক আছে বুঝে গেছে তো আজকে এতটুকুই এগুলো জাস্ট এই যে আদর্শ গ্যাসের জিনিসটা এটা এখন জাস্ট মুখস্থ করো কেমিস্ট্রিতে এটা একদম ক্লিয়ারলি তোমার বুঝে কথা বুঝে গেছে জাস্ট সেটা তো ইয়ে তো কেমিস্ট্রি এই অংশটা কাজ কেমিস্ট্রি ঠিক আছে দেখো না এটা বাইরে কোন প্রমাণ তখন করেনি কেমিস্ট্রির পার্ট হ্যাঁ এটা তোমাদের বইয়ে ছোট্ট করে একটা অংশ দাও এই কারণে